এদিকে ডক্টর ইউনূসের কঠিন সিদ্ধান্ত, আবারও পদত্যাগের সিদ্ধান্ত জানালেন তিনি। বিএনপি ও সেনাপ্রধানের চক্রান্ত মেনে নিতে পারছেন না। গতকাল রাতে ডক্টর ইউনূসকে তারেক রহমানের ডাইরেক্ট কল। ডক্টর ইউনূসকে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান। তাই হঠাৎ আবারও পদত্যাগের সিদ্ধান্ত তিনার। 12 ঘন্টার মধ্যে ঘটতে পারে আসল ঘটনা। সেনাবাহিনীকে প্রকাশ্যে কিংবা গোপনে, সরাসরি কিংবা ভিন্ন কৌশলে কঠিন বার্তা দেওয়ার চেষ্টা করছে সার্জিস, হাসনাত, আখতার, নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি। সেনাবাহিনীর ভূমিকা সন্দেহজনক, ওরা সন্দেহ করছে। হাসনাত তো আগেই হুঁশিয়ারি করে দিয়েছেন, বাংলাদেশ to declare Cox's Bazar to Bandarban area as a military operations zone। মানে বাংলাদেশ ডিক্লেয়ার করেছে যে কক্সবাজার থেকে বান্দরবান পর্যন্ত এরিয়াটাতে একটা মিলিটারি জোন করা হচ্ছে। এমন খবর যখন ভারতের গণমাধ্যমে আসে, স্বাভাবিকভাবে ভারতের আমজনতা একটা টেনশনে পড়ে যে বাংলাদেশ আসলে কি করছে। এমনকি বিশাল এক ফিচার এই প্রথম রংপুরে এরশাদ সাহেবের বাড়িতে এই হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের পর তার দল জাতীয় পার্টির তরফে মামলা করার চেষ্টা হচ্ছে। পুলিশকে মামলা করার জন্য চাপ প্রয়োগে তারা রাজপথে থাকছে। অন্যদিকে সার্জিস আলম যখন ফেসবুকে রংপুরে এই ফ্যাসিস্টদের, দোসরদের বিরুদ্ধে বিচার করতে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে হুমকি দিচ্ছেন, তখন জাতীয় পার্টির তরফে পাল্টা হুমকি দিয়ে বলা হচ্ছে রংপুরে প্রয়োজনে তারাও মব ভায়োলেন্স করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মত অবশ্যই কমেন্ট করে যাবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসে আজকের ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন। তো দর্শক, চলুন আমরা একটা ভিডিও প্রচারের মাধ্যমে প্রকাশ্যে কিংবা গোপনে, সরাসরি কিংবা ভিন্ন কৌশলে কঠিন বার্তা দেওয়ার চেষ্টা করছে সার্জিস, হাসনাত, আখতার, নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি। সেনাবাহিনীর ভূমিকা সন্দেহজনক, ওরা সন্দেহ করছে। হাসনাত তো আগেই হুঁশিয়ারি করে দিয়েছেন, সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাবে, এটা আমরা চাই না। নাসিরউদ্দিন পাটোয়ারিও 2 দিন আগে বলেছেন সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাবে, এটা আমরা চাই না। ডিসেম্বরের নির্বাচন, কবে নির্বাচন, এ বিষয়ে কথা বলার অধিকার সেনাপ্রধানের নেই। এই বিষয়টা স্মরণ করে দিয়ে আবারও সেনাবাহিনীর যে ভূমিকা, তারা মব বন্ধের বিরুদ্ধে কঠোর, কিন্তু মব বন্ধের বিরুদ্ধে কঠোরতার নামে তারা আওয়ামী এবং তার দোসরদের রক্ষায় মাঠে নেমেছে সেনাবাহিনী। তো এই জায়গাটা সার্জিস স্মরণ করে দিয়েছেন। তবে এর একটা ব্যাখ্যা আছে, এটা কেন করছে সেনাবাহিনী। আসলে বিএনপি এবং সেনাপ্রধান যে সমঝোতা হয়েছে, সেই সমঝোতা এখনো বহাল আছে। এটা থাকবে না, কিন্তু এখনো বহাল আছে। বিএনপি নেতারা ওয়াকারকে আব্বা মনে করে এখন, মির্জা আব্বাসরা। এমনকি শুনলাম যে মির্জা আব্বাসদের ব্যাংক নাকি বেকায়দায় পড়তে যাচ্ছে, খেলাফি ঋণ ইস্যুতে, নানান কিছুতে। বাংলাদেশ ব্যাংক নাকি প্রশাসক বসিয়ে দিতে পারে যে কোনো সময়। এই জন্য এখন মির্জা আব্বাসরা ওয়াকারকে আব্বা ডাকছেন যে আব্বা আমার ব্যাংকটা বাঁচিয়ে দিন, সরকার যেন কোনো প্রশাসক না বসায়। এই পর্যায়ে গিয়েছে ওয়াকারের উপর বিএনপির আস্থার বিষয়টা। তো যে সমঝোতা হয়েছিল ভারতের মধ্যস্থে, সেটা এখনো বহাল আছে। তার অংশ হিসেবেই এখন এনসিপি কে ধমকাচ্ছে সেনাপ্রধান বা সেনাবাহিনী। তারা একটা সহজ বিষয় দেখেন, সেনাপ্রধানের বা সেনাবাহিনীর ভূমিকা অনেকাংশে যে বিতর্কিত, সন্দেহজনক, সেটা কিভাবে বুঝবেন? আমার মনে হয় যে এখনো এই সফট আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ রিপেট্রিয়েশন বা আওয়ামী লীগের সাথে নিয়ে যে কথিত ইনক্লুসিভ ইলেকশন, এটা এখনো এই প্রজেক্ট বন্ধ হয়নি। ওয়াকারের প্রমাণ জানে, এবার তো বুঝে গেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, তারা নির্বাচন করতে পারবে না। এখন জাতীয় পার্টি হবে আওয়ামী লীগ, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচন করবে। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে দাঁড়াবে, তাকেই আওয়ামী লীগের লোকজন সবাই ভোট দিবে। এবং ওয়াকারের টার্গেট ওই জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানো। এজন্য জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য মাঠে নেমেছে সেনাবাহিনী। আপনারা দেখেছেন যে রংপুরে ফেসিবাদের দোসর হত্যা মামলার আসামি, কিন্তু সেনাবাহিনী ধরে আনে কাকে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে। আর জিএম কাদেরকে ধরে না, চোখে দেখে না। ধরুন আপনারা দেখেছেন দেশের বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সেনাবাহিনী মানব প্রাচীর করে দাঁড়িয়ে আছে। মানে জাতীয় পার্টির কার্যালয়কে সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে রক্ষা করছে। গণ অধিকার পরিষদের ছেলেরা অনেকে এই জাতীয় পার্টিকে জয় বাংলা করে দিতে চায়, কার্যালয় হয়তো বা ঢিল ঢুল ছুটছে, সেনাবাহিনী সেটা রক্ষা করার জন্য সামনে অবস্থান করছে। দেখেন এতটাই সিরিয়াস। ওই যে যখন
আওয়ামী লীগের কার্যালয় বা আওয়ামী লীগের অফিস জয়বাংলা করা হয়েছিল, তখন কি সেনাবাহিনী আওয়ামী লীগের অফিসকে রক্ষার জন্য মাঠে নেমেছিল? যখন ধানমন্ডি 32 জয়বাংলা করা হয়েছে, তখন কি সেনাবাহিনী ধানমন্ডি 32-এর সামনে মানব প্রাচীর করে রক্ষা করতে দাঁড়িয়েছিল? দাঁড়ায়নি। এখন কেন দাঁড়িয়েছে? হিসাবে স্পষ্ট, আসলে জাতীয় পার্টিকে রক্ষা করতে চায়। জাতীয় পার্টির পাশে দাঁড়াচ্ছে এখন সেনাবাহিনী। জাতীয় পার্টি হবে আওয়ামী লীগের ভরসা বা মুখোশ। জাতীয় পার্টির মুখোশে আওয়ামী লীগকে নির্বাচন করাবে ওয়াকার, তারপরে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে। এই খায়েশ তাদের জন্ম নিয়েছে। তার অংশ হিসাবেই সারজিদের সাথে খারাপ ব্যবহার করে, সারজিদেরকে ধমকায়, আর জাতীয় পার্টিকে রক্ষা করছে। এটা ডেফিনেটলি হাসনাত সারজিদটা বুঝে গিয়েছেন, যার কারণে বার্তা ফেসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চাই সারজিস। এর অর্থ হচ্ছে ফেসিবাদ বিরোধী যে লড়াই চলছে সেখানে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট নয়, ক্লিয়ার। আর সেনাবাহিনীর কার্যক্রমও স্পষ্ট নয়। এর মানে তারা আসলে তাদের পক্ষে না বিপক্ষে, এটা ক্লিয়ার না, এটা স্পষ্ট করতে হবে। এর অর্থ সেনাবাহিনীকে বার্তা দিচ্ছে যে জাতীয় পার্টি ফেসিবাদের সহযোগী, ভারতের দালাল, তাদের পক্ষে আপনারা দাঁড়াতে পারবেন না। তাদের বিপক্ষে দাঁড়াতে হবে, তাদের বিপক্ষে বলতে হবে, তাদেরকে ধরতে হবে। আর জনগণ প্রতিরোধ করলে সেই প্রতিরোধকে মব বলে আপনারা জনগণকে ধরবেন, এটা পারবেন না। তা আপনারা আসলে কি মব বিরোধিতার নামে জাতীয় পার্টি আওয়ামী লীগের পক্ষে কিনা, এটা ক্লারিফাই করতে হবে। এটাই সারজিসের বক্তব্যের সার কথা। ওই যে বিএনপি ওয়াকার সমঝোতা থেকে এখন ওই বিএনপির শত্রু এই এনসিপি নেতাদেরকে যতদূর দরুনের উপর রাখা যায় বিএনপির মেকানিজম ব্যবহার করে, এটা তারা করবে। তার অংশ হিসেবেই সেনাবাহিনীর মাধ্যমে এই কাজ করাচ্ছে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফেসিবাদ বিরোধী লড়াইও তাদের স্পষ্ট অবস্থানের কার্যক্রম আমরা দেখতে চাই। এর মানে স্পষ্ট না, যার ফলে স্পষ্ট দেখতে চায়। ফেসবুক পোস্টে কথা বলেন। এখন রাজনীতিতে কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন হলে সব পক্ষই ফেসবুকে লাগে। ফেসবুকই রাজনীতির আসল গ্রাউন্ড। জিএম কাদের রংপুরে বাসভবন হামলা ও ভাঙচুরের ঘটনায় বিষয়ে গত শনিবার রাত 12:30টার দিকে রংপুর মহানগরের পায়রা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ও জেলার আহ্বায়ক ইমরান আহমেদের সঙ্গে কথা বলেন সেনা সদস্যরা। আসলে ওই সার্জিসটা গিয়েছে বা প্রতিবাদের ঝড় উঠেছে বলে কথা বলে ছেড়ে দেওয়া, নইলে পারলে ওদেরকে গ্রেপ্তার করে নিয়ে পেটাতো। কিন্তু এই সাহস তো আর নাই। চাই এটা জাতীয় পার্টির পক্ষে এখন ওইভাবে অবস্থান নিচ্ছে মনে হচ্ছে। খবর পেয়ে রাত 1:30টার দিকে ঘটনাস্থলে যান সারজিস আলম। সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলার পর রাত 2টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে নিয়ে ঘটনাস্থল ছাড়েন তিনি। যদি সারজিস না যেতেন তাহলে বৈষম্যবিরোধী ওই 2 ছাত্র আন্দোলন নেতাকে হয়তোবা বেধড়ক পেটাতো সেনাবাহিনী। এরপর সন্ধ্যায় রংপুর আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু শিরোনামে ফেসবুক পোস্ট দিয়েছেন সারজিস। মানে এবার একটা বিষয় ক্লিয়ার যে জাতীয় পার্টির বিরুদ্ধে নানান গোষ্ঠী সোচ্চার হয়েছে। গণ অধিকার পরিষদ, এনসিপি, জামাত তো সিরিয়াস না, তবে সিরিয়াস হওয়া উচিত। কারণ হিসাবে স্পষ্ট, এই জাতীয় পার্টির মুখোশেই আওয়ামী লীগ এখন নির্বাচন করতে চায়। ভারতের ভরসা এখন বিএনপি এবং জাতীয় পার্টি। ভারত কিছুতেই চায় না জামাত ইসলামী অ্যাটলিস্ট সেকেন্ড হোক, এটাও চায় না। ভারত চায় আওয়ামী লীগ, বিএনপি ফার্স্ট হবে, নির্বাচনে জিতবে, আর এই জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হবে। আর জাতীয় পার্টি আওয়ামী লীগ, জাতীয় পার্টি আওয়ামী লীগের মধ্যে তো ডিফারেন্সিয়েট করা যায় না বা ডিফারেন্সিয়েট করার সুযোগ নেই। জাতীয় পার্টি আওয়ামী লীগ, আওয়ামী লীগই জাতীয় পার্টি। জাতীয় পার্টি হবে আওয়ামী লীগের মূল ভ্যানগার্ড বা ফিরে আসার মাধ্যম। আগামী নির্বাচনে সব আওয়ামী লীগ জাতীয় পার্টি। এখন হচ্ছে এই প্ল্যান। অতএব জাতীয় পার্টিকে জয় বাংলা করে দিতে হবে। Bangladesh to declare Cox's Bazar to Bandarban area as a military operations zone. মানে বাংলাদেশ ডিক্লেয়ার করেছে যে কক্সবাজার থেকে বান্দরবান পর্যন্ত এরিয়াটাতে একটা মিলিটারি জোন করা হচ্ছে। এমন খবর যখন ভারতের গণমাধ্যমে আসে, স্বাভাবিকভাবে ভারতের আমজনতা একটা টেনশনে পড়ে যে বাংলাদেশ আসলে কি করছে। এমনকি বিশাল এক ফিচার বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে জড়িয়ে ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ, তারা যে নিউজটা করছে সেখানে বলা হয়েছে যে আপনার প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে যে একেবারে ভিত্তিহীন, অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার। 5ই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভারতের গণমাধ্যমগুলো বা আমাদের বাংলাদেশের মানুষও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক বক্তব্য দিচ্ছেন। সেনাবাহিনীকে প্রতিনিয়ত হ্যাও করে, প্রতিপন্ন করে, মানে নানান ধরনের অপপ্রচার, গুজব। আর যেসব মানুষ সেনাবাহিনীর জুতার বুটের দিকে তাকানোর সাহস করতো না, এরা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বলে। সময় হয়তো এগুলা রেজাল্ট আবার রিটার্নও পাবে। যাই হোক,
দেশের ভেতরে যখন সেনাবাহিনীকে নিয়ে এত কথা বলা হয় তো ভারতের গণমাধ্যম তো ছাপাবেই, বাট ভারতের গণমাধ্যমে দাদা আপনি যা দেখছেন বাংলাদেশের মিলিটারিকে নিয়ে আসলে কতটুকু সত্য? গেল কয়েকদিন আগে বাংলাদেশ নিয়ে যেই নিউজটা করা হয়েছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ, এটা সম্পর্কে আজকে আমাদের সেনাবাহিনীটার ব্যাখ্যা দিয়েছে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশনস জোন ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকালকে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই প্রতিক্রিয়া জানানো হয়। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি অপারেশন জোন নামক যেই ইস্যুটা ভারতীয় গণমাধ্যম আপনার কি বলা হয় যে ছাপিয়েছে, সেই সংবাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া। এই শিরোনামে দেওয়া পোস্টটিতে বলা হয়েছে যে আপনার বাংলাদেশ ডিক্লেয়ার কক্সবাজার টু বান্দরবান এরিয়া অ্যাজ এ মিলিটারি অপারেশন জোন। এই প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এই ধরনের সংবাদগুলো ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টারই অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা। সেনাবাহিনী বলছে যে প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে যে একেবারেই ভিত্তিহীন, অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার। প্রমাণবিহীন এই ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উস্কে দেওয়ার অসৎ উদ্দেশ্যেই করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনোই আপোষ করেনি আর ভবিষ্যতেও করবে না। সেনাবাহিনীর পোস্টটিতে আরো বলা হয়েছে এই ধরনের বানোয়াট প্রতিবেদনকে সাংবাদিকতা বলা যায় না, এটি একটি সুপরিকল্পিত এবং ধারাবাহিক কুৎসা রচনার অংশ। বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। এই ধরনের নিউজগুলো বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যেই বিভিন্ন গোষ্ঠী আছে বা বিভিন্ন আছে তাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীকে একটা পাল্টাপাল্টি অবস্থানে নেওয়া অথবা আরো বৃহত্তর ষড়যন্ত্রের পরিকল্পনা হতে পারে। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই ধরনের ভুয়া নিউজগুলোকে। বাট আমার মনে হয় শুধু সেনাবাহিনীর তরফ থেকে এটা নিয়ে কথা বললে হবে না, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ভারতকে এই বিষয়গুলোতে একটু নোট দেওয়া দরকার। যদিও ভারত এগুলাতে পাত্তা দিবে না, কারণ যে ময়ূক রঞ্জন আছে দেখেন, থাকবে না বাংলাদেশ, থাকবে না, এই ক্যারেক্টারে কি এখনো থামানো গেছে? যায় নাই। তবে সেনাবাহিনী নিয়ে আমি মনে করি বাংলাদেশের মানুষের অপপ্রচার, গুজব বা সন্দেহজনক ষড়যন্ত্রমূলক অ্যাক্টিভিটিস গুলো অনেকাংশে আমরা দেখছি, বুঝতে পারছি, বন্ধ করা উচিত, করানো উচিত। ভালো থাকুন। এই প্রথম রংপুরে এরশাদ সাহেবের বাড়িতে এই হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের পর তার দল জাতীয় পার্টির তরফে মামলা করার চেষ্টা হচ্ছে। পুলিশকে মামলা করার জন্য চাপ প্রয়োগে তারা রাজপথে থাকছে। অন্যদিকে সার্জিস আলম যখন ফেসবুকে রংপুরে এই ফ্যাসিস্টদের, দোসরদের বিরুদ্ধে বিচার করতে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে হুমকি দিচ্ছেন, তখন জাতীয় পার্টির তরফে পাল্টা হুমকি দিয়ে বলা হচ্ছে রংপুরে প্রয়োজনে তারাও মব ভায়োলেন্স করতে পারে। বাংলাদেশে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো বাংলাদেশের মব বাহিনীর প্রধান হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমদের দল এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা, যে নামেই ডাকেন না কেন, তারা বাধার সম্মুখীন হয়েছে। রংপুরে বৃহস্পতিবার জিএম কাদেরের বাড়িতে ভাঙচুর করেছে, সামনে মোটরসাইকেলে আগুন জ্বালিয়েছে, গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলেও জাতীয় পার্টির তরফে অভিযোগ আছে। এমন ঘটনার পর প্রথমবারের মতো জাতীয় পার্টির তরফ থেকে তারা প্রতিরোধের সম্মুখীন হয়েছে রংপুরে। রংপুর জাতীয় পার্টির কেন্দ্র, আর রংপুরেই মানে উত্তরাঞ্চলকে ঘিরেই আসলে রাজনৈতিক ভিত্তি প্রতিষ্ঠা করতে চাইছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। কাজেই সার্জিস আলমের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা, জাতীয় পার্টিকে উত্তরাঞ্চল থেকে উধাও করে দেওয়া। উত্তরাঞ্চলেই জাতীয় পার্টির ভিত্তি, কারণ হুসেইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, তার জন্মভূমি রংপুর, এবং তার যে বাড়ি অর্থাৎ হুসেইন মোহাম্মদ এরশাদের বাড়ি, কারণ জিএম কাদের আর হুসেইন মোহাম্মদ এরশাদ দুজন আপন ভাই, তার বাড়িতেই হামলা চালানো হয়েছিল বৃহস্পতিবার থেকেই জাতীয় পার্টি মাঠে আছে। তারা বলেছে যে 24 ঘন্টার মধ্যে যদি থানায় মামলা না নেওয়া হয়, প্রকৃত দোষীদেরকে চিহ্নিত না করা হয়, তাহলে তারা হরতাল দেবে, বড় ধরনের কর্মসূচি দেবে। এবং রংপুরে জাতীয় পার্টির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান, তার নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হচ্ছে। তিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যানও। মানে এই প্রথমবারের মতো আগস্টের পর হাসনাত সার্জিসরা এমন একটা বাস্তবতার সম্মুখীন হলো যেখানে তারা কোনো একজন রাজনৈতিক নেতার বাড়িতে ভাঙচুর চালিয়েছে, আগুন দিয়েছে, এবং তারপর সরাসরি রাজপথে প্রতিরোধের সম্মুখীন হয়েছে এবং তাদের নামে মামলা করার চেষ্টা করছে ক্ষতিগ্রস্ত পক্ষ। যদিও খুবই গুরুত্ব
গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যে রংপুরে থানায় এখন পর্যন্ত মামলা গ্রহণ করা হয়নি। পুলিশের তরফে বলা হচ্ছে তদন্ত করে তারপর তারা ব্যবস্থা নেবেন যে কারা এই মব ভায়োলেন্সের ঘটনা ঘটিয়েছে জিএম কাদেরের বাড়িতে। কিন্তু জাতীয় পার্টি রাজপথ ছাড়েনি। জাতীয় পার্টি বলছে যে মব ভায়োলেন্স তারা করে না, কিন্তু রংপুরে যদি তাদের নেতার 54 বছরের বাড়িতে মব ভায়োলেন্স চালানো হয়, নাশকতা চালানো হয় এবং তাদের ওপর যদি মব জোর জবরদস্তি করে, তাহলে জাতীয় পার্টিও পাল্টা মব করতে পারে। এবং সে কথা বলে মুস্তাফিজুর রহমান জাতীয় পার্টির কো চেয়ারম্যান বলেছেন যে প্রশাসন প্রয়োজনে রাজপথ ফ্রি করে দিক এবং দেখা যাক যে এনসিপি না জাতীয় পার্টি রংপুরে কার শক্তিমত্তা বেশি। মনে রাখতে হবে বরাবর বাংলাদেশ জুড়ে এই যে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিক্ষুব্ধ ছাত্র জনতায় এদের যে মবের বিজয়, তার একটা বড় কারণ এই যে বরাবর সেসব ক্ষেত্রে পুলিশ এবং সেনাবাহিনী এই দুই পক্ষকেই আমরা একেবারে নির্লিপ্ত ভূমিকা পালন করতে দেখেছি। এমনকি যদি গাজীপুরের ঘটনা মনে করেন, যেখানে স্থানীয়রা প্রতিরোধের মুখে ফেলেছিল, দ্বিতীয় দফায় যখন গাজীপুরের একজন সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হোসেনের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হঠাৎ গভীর রাতে দ্বিতীয়বারের মতো ভাঙচুর লুটপাট করতে গিয়েছিল, তখন স্থানীয়রা তাদেরকে প্রতিরোধ করে এবং একদলকে আসলে প্রতিরোধের মুখে আহতও করে। সেই বিষয়ে বিক্ষুব্ধ হয়ে হাসনাত সার্জিস সে রাতেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি অভিমুখে অভিযাত্রা করেন, গাজীপুরে গিয়ে সমাবেশ করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারপর চাকরি বাঁচাতে অপারেশন ডেভিল হান্ট শুরু করেন। এবং ওই যে যারা ভাঙচুর লুটপাট করতে গিয়েছিল গাজীপুরের সেই সাবেক আওয়ামী লীগের মন্ত্রীর বাড়িতে, সেই লুটপাটকারীদেরকে পরিদর্শনে তারা আহত অবস্থায় কেমন আছেন সেটা দেখতে স্বরাষ্ট্র উপদেষ্টা এমনকি হাসপাতাল পর্যন্ত গিয়েছিলেন। তো বাংলাদেশে প্রশাসনের অবস্থা গত কয়েক মাসে এমন। এর মধ্যে তারা যেসব আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে যথেচ্ছ হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করেছে, কোনো জায়গাতেই রাজনৈতিক প্রতিরোধেরও মুখে পড়ে নাই। এমনকি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে আগস্টে তো একবার করেছেই, ফেব্রুয়ারি মাসে এসে আবারও যখন দিন দিন দুরাত ধরে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, তখনও কোনো প্রতিরোধের সম্মুখীন হতে হয়নি হাসনাত সার্জিসদের দল এনসিপিকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। মনে রাখতে হবে প্রশাসন নির্লিপ্ত নির্বিকার দাঁড়িয়ে থেকেছে, সেনাবাহিনী গিয়েছে, জনতা ধাওয়া দিয়েছে ভুয়া ভুয়া বলে, সেনাবাহিনী আবার গাড়িতে চড়ে তার ব্যারাকে ফিরে চলে গেছে। পুলিশ কিংবা কোনো তরফে এখন পর্যন্ত ঢাকার বুকে সেই বাড়িটির হামলা, অগ্নিসংযোগের জন্যও কিন্তু কোনো মামলা হয়নি। এই প্রথম রংপুরে এরশাদ সাহেবের বাড়িতে এই হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের পর তার দল জাতীয় পার্টির তরফে মামলা করার চেষ্টা হচ্ছে। পুলিশকে মামলা করার জন্য চাপ প্রয়োগে তারা রাজপথে থাকছে। অন্যদিকে সার্জিস আলম যখন ফেসবুকে রংপুরে এই ফ্যাসিস্টদের, দোসরদের বিরুদ্ধে বিচার করতে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে হুমকি দিচ্ছেন, তখন জাতীয় পার্টির তরফে পাল্টা হুমকি দিয়ে বলা হচ্ছে রংপুরে প্রয়োজনে তারাও মব ভায়োলেন্স করতে পারে। মানে গত আগস্টের পর এটাকে আমি একটা ইউনিক পরিস্থিতি, মানে প্রথমবারের মতো ঘটা নজিরবিহীন পরিস্থিতি হিসেবে অভিহিত করব। এর মধ্যে সেনাবাহিনীও ব্যাপক সাহস দেখিয়েছে, যে সাহস আমরা বাংলাদেশের অন্য কোথাও এখন পর্যন্ত দেখাতে দেখিনি। রংপুরে তারা সে সাহস দেখিয়েছে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে জিএম কাদেরের বাড়িতে বৃহস্পতিবার হামলার সঙ্গে কারা জড়িত এ বিষয়ে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করেছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করছে, এই খবর পেয়ে গভীর রাতে রংপুরে ছুটে গেছেন সার্জিস আলম। এবং সার্জিস আলম ছুটে যাওয়ার আগে ফেসবুকে আবার স্ট্যাটাস দিয়ে লিখেছেন, রংপুরে ফ্যাসিস্টদের, দোসরদের গ্রেফতার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে, আর আমরা সেখানে সামনের সারিতে থাকব। শনিবারে তিনি যখন এই স্ট্যাটাস দিচ্ছেন, বা মানে রোববার ভোররাতে তিনি যখন এই স্ট্যাটাস দিচ্ছেন, সেটা কিন্তু প্রায় সেই গাজীপুর মডেল। মানে গাজীপুরে তার ভাঙচুর লুটপাটকারী সহকর্মীরা প্রতিরোধের মুখে পড়েছেন, আর তারা বলছেন আমরা রাজপথে নামছি, এখন প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে যারা লুটপাট ভাঙচুর প্রতিরোধ করেছে। সেই মডেলের স্ট্যাটাস দিয়ে সার্জিস আলম ছুটে গেলেন রংপুরে সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে। সেনাবাহিনীর 72 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম প্রথমবারের মতো সেনাবাহিনীর তরফে কেউ একজন সার্জিস আলমকে সরাসরি সেখানে বললেন, যে খবর আবার সংবাদ মাধ্যম জুড়ে বেরিয়ে এসেছে, তার মানে জনসমক্ষে বললেন, শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে না, এইটা করার
সুযোগ নেই এখন। এবং তিনি সার্জিস আলমকে মনে করিয়ে দেন যে বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বার্থে সবকিছু করতে প্রস্তুত এবং সেটাই তারা রংপুরে করে যাচ্ছেন। কোনোভাবেই নাকি মানুষের ক্ষতি হয়, কোনো কিছু ভেঙে ফেলা, এই জিনিসগুলো করার অবকাশ সেনাবাহিনী আর দিতে পারে না। মানে আগস্টের পর থেকে এই বার্তা কখনো সেনাবাহিনীর তরফে যে হাসনাত সার্জিসদের সঙ্গে মুখোমুখি হয়ে দেওয়া হয়নি, কিংবা ধারণা করা যায় যে সেনাপ্রধানের সঙ্গে তারা নাকি সেনানিবাসে গিয়ে প্রায়শই আলোচনা করতেন। ফেব্রুয়ারি মাসে এই হাসনাত সার্জিসের ফেসবুক স্ট্যাটাস থেকেই আমরা জেনেছিলাম। এমনকি হয়তো সেনাপ্রধানও তাদেরকে কোনোদিন এই শক্ত বার্তাটি দেননি। এই প্রথম শুনলাম একজন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিস আলমকে উদ্দেশ্য করে এ কথা বললেন। তার মানে মব প্রতিরোধে একদিকে রংপুরে যেমন রাজনৈতিক প্রতিরোধের মুখে পড়েছেন সার্জিস আলম, অন্যদিকে প্রশাসনের তরফে পুলিশ মামলা না নিলেও সেনাবাহিনী ঘটনা তদন্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে ডেকে তদন্ত করছেন। সার্জিস আলম যখন ছুটে গেছেন এই হুমকি দিতে যে প্রশাসন ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে গণ অভ্যুত্থানের বিপ্লবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তারা রাজপথে নামবেন, এই ব্রিগেডিয়ার জেনারেল শক্ত ভাষায় বলে দেওয়ার সাহস করেছেন যে কোনোভাবেই নাশকতা, ভ্যান্ডালিজম, মবের নামে ভাঙচুর, আগুন দেওয়া এগুলো করার সুযোগ নেই। সেনাবাহিনী এগুলো করার অবকাশ দিতে পারে না। সত্যি সেনাবাহিনী এই অবস্থানে অটল থাকতে পারবে? সেনাপ্রধান 21শে মে সেনা দরবারে আবারও সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে আর এ ধরনের মব ভায়োলেন্স, নাশকতা বাংলাদেশে চলতে দেওয়া যায় না। তো এত মাস যারা সেটা চলতে দিয়েছেন তারা ঠিক এখন আর কেন চলতে দেবেন না, সেই প্রশ্ন তুলে অনেকেই সে কথায় তেমন আস্থা রাখতে পারেননি। ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিস আলমকে যে বার্তা দিয়েছেন তাতে সম্ভবত এই আশাবাদের জায়গা আছে যে সেনাবাহিনী সম্ভবত হাসনাত সার্জিসদেরকে কড়া বার্তা দিতে চাইছেন যে তারাও মাঠে থাকবেন, আর হাসনাত সার্জিস আর তাদের সাঙ্গপাঙ্গরাও ইচ্ছামতো আগুন লাগাবে, ভাঙচুর করবে, নাশকতা করবে। এই বন্দোবস্ত সম্ভবত আর চলতে দেওয়া যায় না। দেখা যাক। রংপুরের ঘটনা এসব কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্জিসের মূল লক্ষ্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া। তিনি রংপুরের সেনা কর্মকর্তার কাছ থেকে এই কড়া বার্তা পাওয়ার পরেও সংবাদ মাধ্যমকে বলেছেন ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টি যাতে আর রাজনীতি না করতে পারে, তাদেরকেও যাতে নিষিদ্ধ করা হয়, সে আলাপ তিনি করবেন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে। তা তাকে করতেই হবে, কারণ জাতীয় পার্টিকে দুর্বল না করে রংপুরে কিংবা উত্তরাঞ্চলে সার্জিস আলমের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে তোলার সম্ভাবনা খুবই ক্ষীণ। মনে রাখতে হবে এপ্রিলের শেষেও সার্জিস আলম বগুড়া গিয়েছিলেন এনসিপির তরফে উত্তরাঞ্চলের একটা বড় সমাবেশ করতে। সেখানে এনসিপির কর্মীদের মধ্যেই মারামারিতে অবস্থা এমন দাঁড়িয়েছিল যে সার্জিস আলম শান্তিতে 4 মিনিটও বক্তৃতা দিতে পারেননি। কাজেই সাংগঠনিক অবস্থা সার্জিস আলমদের অত্যন্ত দুর্বল। রংপুরে যেমন, পুরো উত্তরাঞ্চলে যেমন, সারা দেশেও তেমন। এ অবস্থায় শুধুমাত্র প্রশাসন মানে পুলিশ, অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী এই সকল তরফ তাদেরকে সহায়তা দিয়ে যাচ্ছে বলেই তারা এতটা শক্তিশালী অবস্থানে পৌঁছতে পেরেছে। এবার দেখার বিষয় রংপুরে এ দফাতেও সার্জিস আলম আসলে পুলিশ, প্রশাসন এবং সেনাবাহিনীর সম্পূর্ণ সহযোগিতা পান কিনা, নাকি সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে তারা আর মবের পক্ষে থাকবে না, সেটা দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর সে কারণেই রংপুরের রাজনীতির দিকে খেয়াল রাখা আগামী কিছুদিন খুব গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই শেখ হাসিনার সে কল রেকর্ডটাও দেখেছেন। এর পাশাপাশি বেশ কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলুন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সবসময় আলোচনায় থাকে সেই বিষয়গুলো আমরা জাস্ট ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। দেখো কোনো ভিডিওতে শেষ করার আগে ছোট একটি অনুরোধ জেনে রাখতেছি যে আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছে, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।